ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ সারা দেশে ভূমিকম্প অনুভূত। 6.1 মাত্রার কম্পনের উৎপত্তিস্থল মিয়ানমারের সীমান্তবর্তী হাখা শহর। প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রো রেল। নেমেই যাত্রীরা পাবেন বিআরটিসির সার্কুলার বাস। শুরু থেকেই মিলবে সেবা। 8 মাস পর চালু হচ্ছে বিলাসবহুল ক্রুজ শিপ। চট্টগ্রামের পতেঙ্গা থেকে সরাসরি যাবে সেন্ট মার্টিন। 17% ভাড়া বাড়ায় ক্ষুব্ধ যাত্রীরা। এবং সিরিজের প্রথম টেস্টে কিছুক্ষণ পর মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান। চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর আশা টাইগারদের, স্কোয়াডে খালেদ শহীদুল। প্রথম ধাপে উত্তরা থেকে শুরু হয়ে মেট্রো রেল শেষ হবে আগারগাঁও এসে। কিন্তু এখান থেকে যাত্রীরা যাবেন কোথায়? এমআরটিএ কর্তৃপক্ষ বলছে এই দুর্ভোগ নিরসনে আগারগাঁও থেকে মতিঝিল সহ একাধিক রুটে চলবে বিআরটিসির বিশেষ সার্কুলার বাস। আর এজন্য আগারগাঁও এলাকায় বাস স্ট্যান্ডের জমি অধিগ্রহণের প্রস্তুতিও নিচ্ছে তারা। আর বিআরটিসি বলছে মেট্রো রেল চালুর প্রথম দিন থেকেই এই সার্ভিস দিতে প্রস্তুত তারা। রাশেদ দেবনের রিপোর্ট। নগরে গণপরিবহন নৈরাজ্য আর নানা ভোগান্তির মধ্যে এক মুঠো স্বস্তির আশা নিয়ে আসছে মেট্রো রেল। বছর কয়েক আগেও যা ছিল কেবলই স্বপ্ন, আস্থা চোখের সামনে বাস্তবতা। প্রকল্প এলাকায় দিনরাত বলতে গেলে একই। 24 ঘন্টায় কাজ চলছে সমান তালে। এরই মধ্যে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন এমআরটি লাইন 6 এর অগ্রগতি 72 ভাগ। প্রথম পর্ব উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ এগিয়েছে 90 ভাগ, আর দ্বিতীয় পর্ব আগারগাঁও থেকে মতিঝিল 71 ভাগ। এরই মধ্যে ঘোষণা এসেছে উত্তরা থেকে আগারগাঁও অংশে 2022 সালের ডিসেম্বরে হবে বাণিজ্যিক যাত্রা। সেক্ষেত্রে কর্তৃপক্ষ আগেই জানিয়েছে টেকনিক্যাল কারণে আগারগাঁওয়ের পরে মতিঝিলের আগে অন্য কোনো স্টেশনে প্রথম পর্ব বর্ধিতের সুযোগ নেই। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, মতিঝিল পর্যন্ত চালুর আগ পর্যন্ত আগারগাঁয়ে বাড়তি চাপ সামলানো যাবে তো? কর্তৃপক্ষ বলছে মতিঝিল পর্যন্ত চালু হবে 1 বছর পরে, অর্থাৎ 2023 সালে। সে পর্যন্ত বিআরটিসির সঙ্গে চুক্তি করছে এমআরটি। আগারগাঁও থেকে মতিঝিল, কমলাপুর, উত্তরা সহ বেশ কয়েকটি রুটে হচ্ছে বিআরটিসির সার্কুলার সার্ভিস। আগারগাঁও থেকে নামার পরে ওখান থেকে যাতে যাত্রীরা মেইন যে আমাদের জায়গাগুলো আছে এটার জন্য ইতিমধ্যে আমাদের বিআরটিসি থেকে লিখিতভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। তারাই এই সার্ভিসটা মেনটেন করবে। এই সার্ভিসটা তো খুব বেশি দিন প্রয়োজন হবে না। আমরা আশা করছি যে 23 সালে আমরা মতিঝিল পর্যন্ত ইনশাল্লাহ অপারেশনে যেতে পারবো। বিআরটিসি বলছে আগারগাঁওয়ের যাত্রী চাপ সামাল দিতে বেশ কিছু বাস দিবেন তারা। শিগগিরই বৈঠকে কতটা বাস, কি প্রক্রিয়ায় চলবে তা চূড়ান্ত হবে। ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, আনুষ্ঠানিক পত্রও দিয়েছি। আমরা আশা করি যে আমরা এই সার্ভিসটি আমরা প্রথম দিন থেকে দিতে পারবো। আমরা 2, 3, 4টি রুটে যদি প্রয়োজন হয় আমাদের সক্ষমতা রয়েছে, আমরা সে ব্যাপারে আমরা সার্ভিস দিতে পারবো। এরই মধ্যে 7টি কোচ এসেছে ডিপোতে, একটি আছে মোংলায়। ডিপোতে থাকা প্রতিটি কোচই বিভিন্ন পর্যায়ে ট্রায়ালে রয়েছে। এমআরটি লাইন 6 এর হাত ধরেই দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে মেট্রো রেল। বৈদ্যুতিক রেলের এই যুগে পা দেওয়ার সাথে সাথে দেশের যোগাযোগ খাতের, বিশেষ করে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আনবে, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে 6.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর 5:45 ভূকম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক সংস্থা USGS এর ওয়েবসাইটের তথ্য মতে ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের হাখা শহর থেকে 20 কিলোমিটার উত্তর পশ্চিমে। দেশের কোথাও ভূমিকম্পের কারণে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। করোনাকালীন দীর্ঘ 8 মাস বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে MV Bay-1 ক্রুজ প্রমোত্তরি। চট্টগ্রামের পতেঙ্গা থেকে সরাসরি সেন্ট মার্টিন যাবে। এদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় প্রমোত্তরিতে 17% ভাড়া বাড়ানো হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট।
বিশ্বের সি ট্যুরিজমের অন্যতম প্রধান আকর্ষণ হলো ক্রুজ শিপ বিলাসবহুল জাহাজ। এসব প্রমোত্তরই সমুদ্রে ভেসে থাকা সত্ত্বেও এখানে রয়েছে আধুনিক সব নাগরিক সুযোগ সুবিধা। এবছরের জানুয়ারিতে নগরীর পতেঙ্গা থেকে সেন্ট মার্টিন পর্যন্ত বে1 ক্রুজ শিপটি চালু হয়। মার্চ পর্যন্ত চললেও করোনার কারণে বন্ধ হয়ে যায়। দীর্ঘ 8 মাস বন্ধ থাকার পর আবারও প্রমোত্তরটি পতেঙ্গা থেকে সেন্ট মার্টিন পর্যন্ত চালু হতে যাচ্ছে। যারা ইন্টারন্যাশনালি ট্যুর করে ওনারা বুঝতে পারবে যে এই জাহাজে আসলে জাহাজের একটা যে সৌন্দর্য এবং জাহাজের যে আনন্দদায়ক ভ্রমণ সেটা ওনারা শতভাগ ইনশাল্লাহ উপভোগ করতে পারবেন। ক্রুজ শিপটির দৈর্ঘ্য 393 ফুট, প্রস্থ 55 ফুট ও 18 ফুট প্রায় ড্রাফট রয়েছে। বাংলাদেশের উপকূলীয় সমুদ্রপথে এই জাহাজ প্রতি ঘন্টায় গড়ে 18 থেকে 20 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। এটা আসলে খুব ভালো আমাদের জন্য, মানে আমরা চট্টগ্রাম থেকে সরাসরি সেন্ট মার্টিন যেতে পারবো। 3000-এর জায়গায় সেটা যদি 4000 করা হয় তাহলে তাদেরও একটু কথা ভাবা উচিত ছিল কর্তৃপক্ষের। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে ভাড়া বাড়ানো হয়েছে বলে জানায় কর্ণফুলী শিপ বিল্ডার্স। যদি ফুল যাত্রী হয় তাহলে খরচটা উঠবে, নাহলে হয়তো 2-1 লাখ টাকা থাকতে পারে, কিন্তু যাত্রী যদি হাফ হয় তাহলে প্রতি ট্রিপে আমার 10 লাখ টাকা লস হবে। 1800 যাত্রীর এই প্রমোত্তরিতে রয়েছে প্রেসিডেন্ট স্যুট, বাংকার বেড কেবিন, টুইন বেড কেবিন, আরামদায়ক চেয়ার সহ বিভিন্ন ক্যাটাগরির আসন। আরও আছে একটি রেস্তোরাঁ। একটা সময় সেন্ট মার্টিন যেতে হলে কক্সবাজার ও টেকনাফ হয়ে ভ্রমণ পিপাসুদের যেতে হতো, কিন্তু বে1 ক্রুজ চালু হওয়ার পর এখন চট্টগ্রাম শহর থেকেই সরাসরি সেন্ট মার্টিন যাওয়া সম্ভব। সেক্ষেত্রে নিরাপদ ভ্রমণ ও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে কর্ণফুলী শিপ বিল্ডার্স কর্তৃপক্ষ। বে1 ক্রুজ শিপ থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। শীতেলই কদর বাড়ে চাদরের, তাই ব্যস্ততাও বেড়েছে টাঙ্গাইলের চাদর প্রস্তুতকারী তাঁত মালিক ও শ্রমিকদের। তবে তাঁত মালিকরা বলছেন সুতা ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। এজন্য সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার দাবি তাদের। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে বিস্তারিত। শীতের আগমনে সকাল থেকেই কর্মযজ্ঞে ব্যস্ত তাঁতিরা। কারখানায় সুই সুতোর সুনিপুণ খেলায় তৈরি হচ্ছে শীত উষ্ণতার অন্যতম উপকরণ শাল চাদর। টাঙ্গাইলের বাসাইল, কালিহাতী ও দেলদুয়ার উপজেলায় তৈরি হচ্ছে বাহারি ডিজাইনের চাদর। মণিপুরি, পাট্টা, হাই চয়েস, নয়নতারা, ফ্লক প্রিন্ট সহ নানা ধরনের ডিজাইনের চাদর প্রস্তুত করছেন তাঁত মালিকরা। শীত যত বাড়ছে তাঁতিদের কাজের ব্যস্ততাও তত বাড়ছে। বেতন দেয় 900 টাকা, পোষায় না। 110 থেকে 20 টাকা কেজি, সেই সুতা বাইরে এখন 320-330 টাকা কেজি হয়েছে। 6 মাস চলে এবং 6 মাস চলে না। যদি বিদেশি রপ্তানি হতো তাহলে সারা বছর চলতো। হাটে নিয়ে চাদর যে দামে বেশি, সুতার দামই হয় না। তবে তাঁত মালিকদের অভিযোগ, সুতা ও অন্যান্য কাঁচামালের মূল্য বৃদ্ধি পাওয়ায় বেশি লাভবান হতে পারছেন না তারা। মজুরি নিয়ে ক্ষোভ রয়েছে শ্রমিকদের মাঝেও। এজন্য বিনিয়োগে সরকারি পৃষ্ঠপোষকতা সহ ঋণ সুবিধা বাড়ানোর দাবি তাদের। পাশাপাশি শিল্পকে টিকিয়ে রাখতে বিদেশেও চাদর রপ্তানির সুযোগ তৈরির তাগিদ ব্যবসায়ীদের। তাঁত বুড়ি থেকে সামান্য কিছু লোন দেয়, যে লোন দেয় ওই লোনে আমাদের আসলে কিছু হচ্ছে না। সেই হিসেবে যদি সরকার আমাদের প্রতি একটু সুদৃষ্টি দিয়ে যদি একটু ঋণটা একটু বাড়াইয়া দেয়, আমাদের প্রতি নজর দেয়, তাহলে আমার জন্য ভালো হয় আমাদের জন্য। এই অবস্থায় তাঁত শিল্পে সহযোগিতার আশ্বাস দিয়েছেন টাঙ্গাইল চেম্বারের সভাপতি। এই হস্তশিল্পগুলোকে বিদেশে রপ্তানি এবং এদেরকে যত ধরনের আর্থিক সহায়তা দেওয়া দরকার আমরা সেই চেষ্টাটি চালিয়ে যাচ্ছি। তবে সেটা যতটুকু দরকার সেই পরিমাণ আমরা সহযোগিতা করতে পারছি না। টাঙ্গাইলে মোট চাদর প্রস্তুতকারী তাঁত রয়েছে প্রায় 5,500 আর শ্রমিক কাজ করেন প্রায় 11,000। সময় সংবাদ, টাঙ্গাইল। রংপুরে নবান্ন উৎসবের আনন্দ ঘরে ঘরে। প্রতি হেক্টর জমিতে বেড়েছে ধানের উৎপাদন। করোনার শেষ মুহূর্তে তিস্তার বন্যা সত্ত্বেও ভালো ফলন পেয়ে খুশি কৃষকরা। কৃষি বিভাগ বলছে যে কোনো বছরের তুলনায় এবার বেশি ধান গোলায় ওঠাবেন তারা। রতন সরকার রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। ক্ষেত থেকে কেটে বাঁধা আটির ভার কাঁধে কাঁধে যাচ্ছে কৃষকের উঠানে। সেখানে ঝাড়ামারের পর নতুন ধান গোলায় তুলছে কৃষক। একে তো করোনা, তার উপর শেষ মুহূর্তে তিস্তার বন্যার ক্ষতির পরও এবার পাকা ধানের মৌ মৌ গন্ধে ভরে উঠেছে চারিদিক। কৃষকের মনের আনন্দ সুরের ঢেউয়ে মুখরিত সোনালী প্রান্তর। কৃষকরা বলছেন এবার ফলন খুবই ভালো হয়েছে, প্রত্যাশারও অধিক। ধানটা একটু বেশি দামে নিছি, আমরাও খুশি, গেরস্থরা খুব খুশি। গেরস্থর এবার মনে করেন ফলন খুব আল্লাহর রহমত ভালো হয়েছে। আলাদা এবার ফসলটা খুব ভালো। ধান আমরা গোলায় পৌঁছে দিয়ে দিতেছি, এটাই আমাদের খুশি।
এবার কৃষক ধানের রেট মোটামুটি ভালো পাইছে। নানা কারণে এবার নবান্ন পয়লা অগ্রহায়ণে ধরে রাখা না গেলেও ভালো আবাদের আনন্দ আছে ঘরে ঘরে। ক্ষেত থেকে ধান কুড়িয়েও আবহমান বাংলার এই নবান্ন উৎসবে সামিল ভূমিহীন জমিহীন পরিবারগুলো। ধান কুড়াইতে যাচ্ছি, ধান কুড়িয়ে পিঠা খাবো। জায়গা জমি নাই, আমরা ইয়ানা কুড়ি করে পিঠে টিঠে খাই। ধান নাই নবান করি কি দিই, এখন নিয়ে যায় যেখানে উসে কর্ম। কৃষি দপ্তর বলছে যে কোনো বছরের তুলনায় এবার ভালো ফলন কৃষকের মনে আনন্দ জুগিয়েছে। যে কোনো বছরের তুলনায় এবছরে ধানের ফলন প্রত্যাশিত হয়েছে, কারণ রোগবালাই পোকামাকড় এইসবের আক্রমণ খুব মিনিমাম পর্যায়ে ছিল এবং কৃষকরা সেগুলোর ব্যবস্থা নেওয়ার কারণেই ফলন ভালো হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবার জেলায় 1,65,000 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা 4,75,000 মেট্রিক টন। এখন পর্যন্ত 30% ধান কাটামারাই করে প্রতি হেক্টরে 3.16 মেট্রিক টন চাল পাওয়া গেছে, যা গত বছর ছিল 2.84 মেট্রিক টন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। করোনার অতি সংক্রামক আরও একটি নতুন ধরন শনাক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। এরই মধ্যে নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত 22 জন শনাক্ত হয়েছে। সংক্রমণের ক্ষমতা জানতে ইতোমধ্যে গবেষণা শুরু করেছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে ইউরোপের বিভিন্ন দেশে, একই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। সংক্রমণ ঠেকাতে ফের লকডাউনের পথে হাঁটছে অনেক দেশ। ঠিক এমন সময় করোনার অতি সংক্রামক আরও একটি নতুন ধরন শনাক্ত হয়েছে আফ্রিকায়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায় শনাক্ত হওয়া করোনার নতুন ভ্যারিয়েন্টের নাম রাখা হয়েছে B.1.1.529। দেশটিতে সম্প্রতি এই ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়েছে আশঙ্কাজনকভাবে। ভাইরোলজিস্টরা আশঙ্কা করছেন করোনার চতুর্থ ঢেউ খুব দ্রুত আঘাত হানতে পারে দক্ষিণ আফ্রিকায়। দেশটির স্বাস্থ্য বিভাগ জানায়, আফ্রিকার সবচেয়ে বেশি জনবহুল প্রদেশ গৌতেংয়ে নতুন এই ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়েছে। অন্য 8টি প্রদেশেও এটি ছড়িয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লন্ডনের UCL জেনেটিক্স ইনস্টিটিউট জানায়, নতুন ভ্যারিয়েন্টটির মিউটেশনের ক্ষমতা ও গতি অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে কয়েক গুণ বেশি। তবে এটির সংক্রমণের ক্ষমতা কেমন তা আগে থেকে ধারণা করা বেশ কঠিন। এজন্য আরও গবেষণার প্রয়োজন বলেও জানান তারা। গেল বছরের শেষ দিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকায় করোনার বেটা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এ পর্যন্ত ডেল্টা আলফা সহ বেশ কয়েকটি ভ্যারিয়েন্টের দাপট দেখেছে বিশ্ব। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। করোনা মহামারীর পর এখন কনস্যুলার সেবা দেওয়ার ক্ষেত্রে ব্রিটেন প্রবাসী গ্রাহকদের সবচেয়ে বেশি চাপ সামলাচ্ছেন লন্ডনে বাংলাদেশ হাই কমিশন। শুধু অক্টোবরেই প্রায় 12,000 গ্রহীতা নিয়েছেন কনস্যুলার সেবা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। যুক্তরাজ্যে 10 লক্ষাধিক বাংলাদেশি বসবাস করছেন, যাদের অনেককেই পাসপোর্ট নবায়ন, নো ভিসা রিকোয়ার্ড সহ নানা সেবা গ্রহণে আসতে হয় লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে। বিগত বছরগুলোর তুলনায় চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে সেবা প্রদানের ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি করেছে হাইকমিশন। দূর দূরান্ত থেকে আসা সেবা গ্রহীতাদের দীর্ঘ সময় অপেক্ষায় থেকে কাঙ্ক্ষিত সেবা নিয়ে বাড়ি ফিরলেও থেকে যায় মিশ্র প্রতিক্রিয়া। অনেকে বর্তমান সেবায় সন্তুষ্ট, আবার অনেকের প্রত্যাশা আরও ভালো সেবা প্রাপ্তির। হাই কমিশনের কনসুলার সেবার বর্তমান অবস্থা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। তিনি বলেন, কনসুলার সেবা সম্প্রসারণের লক্ষ্যে রাত 10টা পর্যন্ত কাজ করছেন হাই কমিশনের কর্মকর্তারা। সেবা না নিয়ে কাউকেই এখন আর ফিরে যেতে হচ্ছে না। এখন অনেক বেশি প্রেশার, কিন্তু তার জন্য আমাদের সবাই প্রায় 10টা পর্যন্ত কাজ করছে। এখন মানে রাত্রি 10টার আগে কিন্তু আমরা যাচ্ছি না, আমরা শেষ করে যাচ্ছি। হাই কমিশনের ওয়েলফেয়ার বিভাগ প্রবাসীদের নানা সমস্যা নিয়ে বাংলাদেশে প্রশাসনিকভাবে চিঠি দিয়ে অবগত করে সহযোগিতার কথা জানান তিনি। 2020 সালে এরকম 102টি ওয়েলফেয়ার লেটার আমরা ইস্যু করেছি। এখান থেকে 350 বেশি চিঠি আমরা পাঠিয়েছি এবং গত বছর আমরা 410টা চিঠি পাঠিয়েছি। এই সমস্ত চিঠির মধ্যে যেটা থাকে যে উনি কমপ্লেন করেছেন, হয়তো ওনারই আত্মীয় বাসা নিয়ে ফেলছেন বা কিছু, আমরা জাস্ট কমপ্লেনটা পৌঁছে দিই তাদের কাছে এবং বলি যে বিষয়টি যেন গুরুত্বের সঙ্গে দেখা হয়। তখন প্রবাসী যখন যায় তার হাতে একটা চিঠি থাকে হাই কমিশনের, এটা কিন্তু তাকে অনেকে পাওয়ার করে। তিনি আরো বলেন, যুক্তরাজ্য সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার লাল তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে বেশি সক্রিয় ভূমিকা ছিল বাংলাদেশ হাই কমিশনের। কনসুলার সেবা প্রদানের জন্য বাংলাদেশ হাই কমিশনে বর্তমানে 24 ঘন্টার হেল্পলাইন চালু রয়েছে। প্রবাসীদের রয়েছে নানা অভিযোগ,
তারপরেও হাইকমিশন বলছেন সকল সেবা প্রত্যাশীদেরকে সময় মতো সেবা প্রদানের ক্ষেত্রে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শোয়েব কবির, সময় সংবাদ, বাংলাদেশ হাইকমিশন, লন্ডন। টি-20-তে টানা ব্যর্থতার পর এবার টাইগারদের সামনে মিশন টেস্ট ক্রিকেট। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিনিয়ররা না থাকায় দল নিয়ে দুশ্চিন্তায় স্বাগতিক অধিনায়ক মুমিনুল হক। অন্যদিকে সাকিব তামিমরা না থাকলেও হোম কন্ডিশনে বাংলাদেশকে সমীহ করছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। ম্যাচ শুরু হবে সকাল 10টায়। চট্টগ্রাম থেকে আশরাফুল আলম মামুনের ক্যামেরায় মাকসুম আলম খানের রিপোর্ট। রাসেল ডোমিঙ্গো নয়, মুমিনুল হক সাফল্যের মন্ত্র শিখতে চাইলেন খালেদ মাহমুদ সুজনের কাছ থেকে। ক্যাপ্টেন, টিম ডিরেক্টর, হেড কোচের ত্রিমুখী বৈঠক তাই জমল না। ব্যাটে বলে জমছে না দলের পারফরম্যান্সও। সবশেষ 8 আন্তর্জাতিক ম্যাচে হেরেছে দল। দীর্ঘ সময় বিরতির পর শুরু হতে যাওয়া টেস্টের জন্য কতটুকুই বা প্রস্তুতি আছে? সিনিয়র না থাকলে অবশ্যই আমার জুনিয়র ক্যাপ্টেন হিসেবে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই হিসেবে চিন্তা করলে আমি অবশ্যই এখন ওই জায়গায় পড়ে থাকলে হবে না। পাকিস্তান দল স্থিতিশীল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটের চরিত্র অনুমান করে 12 সদস্যের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে তারা। আমার মনে হয় চিরচেনা উইকেটই পাবো। এখানে স্পিন সহায়কী উইকেট থাকে। শুরুতে পেসাররাও কিছুটা সুবিধা পায়। সিনিয়র হোক কিংবা জুনিয়র, বাংলাদেশের ক্রিকেটাররা তাদের মাটিতেই খেলবে। তবে উইকেট নিয়ে ভিন্ন ভাবনা মুমিনুলের। এই ভেন্যুর সফলতম ব্যাটারের মতে উইকেটটা ব্যাটিং সহায়ক। পাকিস্তানের বিপক্ষে 11 টেস্টে একবারও জিততে পারেনি বাংলাদেশ। বাবর আজমের এই দলটাও খুবই শক্তিশালী। অন্যদিকে হুট করে একটা শূন্যতা ভর করেছে টাইগার স্কোয়াডে। একাদশে ভারসাম্য আনতেই হিমশিম খেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। মাঠ এবং মাঠের বাইরের সব সমীকরণ মিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে শুভ সূচনা করতে পারবে তো বাংলাদেশ? চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও। প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রো রেল। নেমেই যাত্রীরা পাবেন বিআরটিসির সার্কুলার বাস। শুরু থেকেই মিলবে সেবা। এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ সারা দেশে ভূমিকম্প অনুভূত। 6.1 মাত্রার কম্পনের উৎপত্তিস্থল মিয়ানমারের সীমান্তবর্তী হাকা শহর। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।